এখানে তোমার কিছুই নেই, বেরিয়ে যাও। তোমরা এসব কিভাবে করছো? এটা আমার অধিকার। আমাদের চোখের সামনে থেকে দূর হও। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক। প্রিয় নবীর ওপর দুরূদ পড়ুন। আমাদের আজকের গল্পটি শুরু হচ্ছে এভাবে। রাত অন্ধকার এবং শহরের ঠান্ডা রাস্তায় অঝরে বৃষ্টি ঝরছিল। ২০ বছর বয়সী এক তরুণী, পরনে সাধারণ ছেঁড়া পোশাক, একটি পুরনো কাঠের দরজার চৌকাঠে বসেছিল। সে একটি ছোট জীর্ণ ব্যাগ জড়িয়ে ধরেছিল। তার চেহারা ফ্যাকাশে, কান্নার কারণে চোখ ফুলে গিয়েছিল এবং তার লম্বা কালো চুল ভেজা কাঁধে লুটিয়ে পড়ছিল। এই হলো সালমা, এমন এক মেয়ে যার একসময় সব কিছু ছিল, কিন্তু এক রাতের ব্যবধানে সে তার সব কিছু হারিয়েছিল। মাত্র ২ সপ্তাহ আগেও সালমা তার স্নেহশীল বাবার সাথে একটি বিশাল এবং উষ্ণ বাড়িতে বাস করত। তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী, যিনি শূন্য থেকে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সালমা ছিল তার সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে, যাকে তিনি পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। সেই দুর্ভাগ্যজনক রাতে তার বাবার মারাত্মক হার্ট অ্যাটাক হয় এবং তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। রেখে যান বিপুল সম্পত্তি এবং ৩ সন্তান, তার ২ বড় ভাই মাজেদ ও খালেদ এবং সালমা। এখন বাবার দাফনের ২ সপ্তাহ পর সালমা নিজেকে রাস্তায় আবিষ্কার করল, আশ্রয়হীন, কপরদক্ষশূন্য এবং হৃদয়ে তীব্র যন্ত্রণা ছাড়া তার আর কিছুই রইল না। বাড়িটি শোকাহত মানুষে পূর্ণ ছিল। সবাই মাজেদ এবং খালেদকে সমবেদনা জানাচ্ছিল, আর সালমা বসার ঘরের এক অন্ধকার কোণে কালো পোশাক পরে বসেছিল। তার কান্না থামছিল না। এত মানুষের ভিড়েও সে ভয়ঙ্কর একাকিত্ব অনুভব করছিল। শোকানুষ্ঠান শেষে শেষ অতিথি চলে যাওয়ার পর ৩ ভাইবোন তাদের মৃত বাবার অফিসে জড়ো হল। বড় ভাই মাজেদ ৪০ঊর্ধ্ব এক ব্যক্তি, যার চেহারা কঠোর এবং চোখ দুটো শীতল। সে বাবার ডেস্কের পেছনে এমনভাবে বসল যেন জায়গাটা তার হয়েই গেছে। মেজ ভাই খালেদ তার পাশে দাঁড়িয়ে বিরক্তির সাথে সিগারেট টানছিল। সালমা, আমাদের উত্তরাধিকার নিয়ে কথা বলা দরকার, মাজেদ রুক্ষ কণ্ঠে বলল। সালমা কান্নায় লাল হওয়া চোখ নিয়ে তার দিকে তাকালো। মাজেদ, বাবার মৃত্যুর মাত্র কয়েক দিন পেরিয়েছে, তুমি এখনই সম্পত্তির কথা কিভাবে ভাবতে পারছো? খালেদ ব্যঙ্গাত্মকভাবে হেসে বলল, আরে মিষ্টি সালমা, জীবন চলতে থাকে আর টাকা খুব গুরুত্বপূর্ণ। বাবা রহমাতুল্লাহ বিশাল সম্পত্তি রেখে গেছেন, আর আমাদের তা ন্যায়সঙ্গতভাবে ভাগ করতে হবে। ন্যায়সঙ্গতভাবে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল সালমা। মাজেদ ড্রয়ার থেকে একটি কাগজ বের করে ডেস্কের ওপর তার সামনে রাখল। এটি ছিল একটি জাল উইল, যেখানে লেখা ছিল যে বাবা তার সমস্ত সম্পত্তি তার ছেলেদের জন্য রেখে গেছেন এবং সালমার জন্য কেবল সামান্য একটি প্রতীকী অর্থ বরাদ্দ রয়েছে। এটা অসম্ভব, সালমা চিৎকার করে উঠল। বাবা আমাকে ভালোবাসতেন, তিনি আমাকে রাজকন্যার মতো দেখতেন, তিনি এমন কিছু লিখতে পারেন না। মাজেদ তার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, উইলটি সিল মোহরযুক্ত এবং সত্যায়িত, আর এটাই বাবার সিদ্ধান্ত। তুমি মেয়ে, কাল তোমার বিয়ে হবে এবং তুমি স্বামীর বাড়িতে চলে যাবে, আর আমরা ব্যবসায় বাবার পথ অনুসরণ করব। তোমরা মিথ্যে বলছ, তোমরা এই উইল জাল করেছ, সালমা ডুকরে কেঁদে উঠল। খালেদ তার কাছে এসে নিচু ও হুমকিমূলক স্বরে বলল, শোনো সালমা, হয় তোমার জন্য বরাদ্দ করা ওই সামান্য টাকাটা মেনে নাও, নয়তো খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে যাও, বেছে নাও। সালমা প্রতিবাদ করার চেষ্টা করল। সে বাবার আইনজীবীর কাছে গিয়ে সত্য জানতে চাইল, কিন্তু আইনজীবী আগেই অর্থের বিনিময়ে মাজেদ ও খালেদের সাথে হাত মিলিয়েছিল। সে তাকে জানালো যে উইলটি বৈধ এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না। সালমা সম্পূর্ণ ভেঙে পড়ে বাড়িতে ফিরে এলো। সেই রাতে মাজেদ তার ঘরে ঢুকে তার সামনে কয়েকটি কাপড় ভর্তি একটি ছোট্ট ব্যাগ ছুঁড়ে মারল। তোমার জিনিসপত্র নাও এবং এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা আমাদের সম্পত্তি, আমরা তোমাকে এখানে দেখতে চাই না। আমি কোথায় যাব? কান্না জড়িত গলায় সে জিজ্ঞেস করল। সেটা তোমার সমস্যা, তোমার বান্ধবীদের কাছে যাও বা আত্মীয়দের কাছে যাও, আমাদের তাতে কিছু যায় আসে না। সালমা তার সামনে দাঁড়ালো, তার শীতল চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রমাণ করে ছাড়ব যে তোমরা অত্যাচারী, আমি প্রমাণ করব বাবা এই উইল লেখেননি। মাজেদ ব্যঙ্গ করে হাসল, গুড লাক ছোট বোন। আর এভাবেই সালমা এক অন্ধকার বৃষ্টি ভেজা রাতে নিজেকে রাস্তায় আবিষ্কার করল, আশ্রয়হীন এবং আশাহীন।
প্রথম কয়েকদিন সালমার জন্য দুঃস্বপ্নের মতো কেটেছিল। সে তার বান্ধবীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু তাদের বেশিরভাগই ছিল স্বার্থপর, যারা তাকে কেবল ওই ধনী ব্যক্তির মেয়ে হিসেবেই চিনত। তার বর্তমান অবস্থার কথা জানতে পেরে তারা তাকে এড়িয়ে চলল এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। সে তার ফুপুর বাড়িতেও গিয়েছিল, কিন্তু মাজেদ ও খালেদের ভয়ে ফুপু তার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন, কারণ ভাইরা হুমকি দিয়েছিল যে কেউ সালমাকে সাহায্য করলে তাকেও ছাড়বে না। সালমা কয়েকদিন রেলওয়ে স্টেশনে ঘুমালো, মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে এবং পাবলিক ট্যাপের পানি পান করে বেঁচে রইল। সে চরম অপমান এবং লাঞ্ছনা অনুভব করছিল, কিন্তু সে হাল ছেড়ে দিতে রাজি ছিল না। একদিন শহরের রাস্তায় কাজের সন্ধানে ঘোরার সময় সে একটি রেস্টুরেন্টের দরজায় একটি নোটিশ ঝুলতে দেখল, পরিষ্কারণ কর্মী আবশ্যক, থাকা খাওয়া সহ। দ্বিধাগ্রস্ত পায়ে সে রেস্টুরেন্টে প্রবেশ করল। 50 ঊর্ধ্ব এক বদমেজাজি চেহারার মালিকের সাথে তার দেখা হলো। আমি কি এখানে কাজ করতে পারি? নিচু স্বরে সে জিজ্ঞেস করল। লোকটি আপাদমস্তক তাকে দেখে বলল, কোনো অভিজ্ঞতা আছে? না, তবে আমি শিখতে এবং কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। বেতন খুব কম, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হবে এবং পেছনের একটি ছোট ঘরে ঘুমাতে হবে। রাজি? সালমা তার কান্না গিলে নিয়ে বলল, রাজি। সালমা রেস্টুরেন্টে কাজ শুরু করল। সে মেঝে পরিষ্কার করত, থালা বাসন ধুত এবং কোনো বিশ্রাম ছাড়াই দীর্ঘ সময় কাজ করত। রেস্টুরেন্টের মালিক তার প্রতি কঠোর ছিল, সামান্য কারণেই তার ওপর চিৎকার করত এবং তাকে মানুষের বদলে যন্ত্রের মতো ব্যবহার করত। রাতে সে পোকামাকড় ভর্তি একটি ছোট স্যাঁতস্যাঁতে ঘরে ঘুমাত। তার নোংরা বালিশে মুখ গুজে সে কাঁদত আর বাবার বাড়ির সেই বিলাসবহুল গোলাপি ঘরের কথা মনে করত। কিন্তু সালমা হতাশ হয়নি। সে নিজেকে বলতো, এটাই আমার শেষ নয়, আমি আবার উঠে দাঁড়াব। আমি আমার অত্যাচারী ভাইদের প্রমাণ করে দেব যে তারা ভুল। কয়েক সপ্তাহ ধরে সালমা সেখানে কাজ চালিয়ে গেল, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। রেস্টুরেন্টের মালিক কথায় কথায় তাকে উত্ত্যক্ত করতে শুরু করল, নোংরা দৃষ্টিতে তাকাত এবং তুচ্ছ অজুহাতে তার হাত স্পর্শ করার চেষ্টা করত। একদিন রাতে লোকটি তার ছোট ঘরে ঢুকে পড়ল, কিন্তু সালমা তাকে সজোরে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, আমার থেকে দূরে থাকুন। লোকটি রেগে গিয়ে চিৎকার করল, বেরিয়ে যা এখান থেকে, এক্ষুনি বের হ, আমি চাই না তুই আর আমার এখানে কাজ করিস। আর এভাবেই সালমা মাঝ রাতে নিজেকে আবারও রাস্তায় আবিষ্কার করল, কোনো কাজ বা আশ্রয় ছাড়াই। পরদিন সালমা একটি পাবলিক পার্কের বেঞ্চে বসে তার ভাগ্য নিয়ে ভাবছিল। হঠাৎ সে দেখল একজন মার্জিত বৃদ্ধা ভারী শপিং ব্যাগ হাতে খুব কষ্টে হাঁটছেন। বৃদ্ধার পরনে ছিল দামি পোশাক এবং তাকে দেখে কোনো ধনী পরিবারের সদস্য মনে হচ্ছিল। কিছু না ভেবেই সালমা বেঞ্চ থেকে লাফিয়ে উঠে বৃদ্ধার দিকে ছুটে গেল। আমাকে দিন, ব্যাগগুলো বইতে আপনাকে সাহায্য করি। বৃদ্ধা অবাক হয়ে সালমার দিকে তাকালেন, তারপর উষ্ণ হাসি দিয়ে বললেন, ধন্যবাদ মা, তুমি খুব দয়ালু। সালমা ব্যাগগুলো নিল এবং বৃদ্ধার সাথে হাঁটতে শুরু করল যতক্ষণ না তারা রাস্তার পাশে অপেক্ষারত একটি বিলাসবহুল গাড়ির কাছে পৌঁছল। গাড়ির চালক বৃদ্ধার জন্য দরজা খুলে দিল এবং সালমার হাত থেকে ব্যাগগুলো নিল। গাড়িতে ওঠার আগে বৃদ্ধা সালমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? সালমা। আমি মিসেস নুরা। তোমাকে খুব ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছে, সবকিছু ঠিক আছে তো? বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো সালমা তার হৃদয়ে একটু উষ্ণতা অনুভব করল। তার অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আমি ঠিক আছি, ধন্যবাদ। মিসেস নুরা সালমার চোখের দিকে তাকিয়ে সেখানে কষ্ট আর দুঃখ দেখতে পেলেন। তিনি স্নেহের সাথে বললেন, তুমি ঠিক নেই মা, এসো আমার সাথে গাড়িতে ওঠো। সালমা দ্বিধা করল, কিন্তু মিসেস নুরা জোর করলেন। সালমা গাড়িতে উঠল এবং বিলাসবহুল গাড়িটি শহরের একটি অভিজাত এলাকার দিকে ছুটে চলল। বিশাল এক প্রাসাদের সামনে গাড়িটি থামল, যার চারদিকে ছিল গাছপালা আর ফুলে ঘেরা বিশাল বাগান। মিসেস নুরা নেমে সালমাকে বললেন, এসো আমার সাথে, চলো কথা বলি। সালমা অবাক বিস্ময়ে চারদিক দেখতে দেখতে মিসেস নুরার পেছনে প্রাসাদে প্রবেশ করল। প্রাসাদের ভেতরটা আরও বিলাসবহুল, দামি আসবাবপত্র, দেয়ালে ঝোলানো চিত্রকর্ম এবং ছাদ থেকে ঝুলন্ত ক্রিস্টালের ঝাড়বাতি। মিসেস নুরা একটি সুন্দর সোফায় বসলেন এবং সালমাকে তার পাশে বসার ইশারা করলেন। এবার বলো, তোমার কি হয়েছে? তুমি এই অবস্থায় কেন? এখানে এসে সালমা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মিসেস নুরাকে সব খুলে বলল।
বাবার মৃত্যু, ভাইদের অত্যাচার, উইল জাল করা, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, রেস্টুরেন্টে কাজ করা এবং রাস্তায় তার এই দুরবস্থার কথা। মিসেস নুরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার চোখ পানিতে ছলছল করছিল। সালমার কথা শেষ হলে তিনি নিজের চোখের পানি মুছে বললেন, আমার আদরের মেয়ে, তোমার ওপর অনেক বড় অবিচার করা হয়েছে, কিন্তু অত্যাচারীরা কখনো পার পায় না। একদিন তুমি ঠিকই জয়ী হবে। কিন্তু এখন আমি কি করব? আমার কোনো আশ্রয় নেই, কাজ নেই, কিচ্ছু নেই। মিসেস নুরা কিছুক্ষণ ভেবে বললেন, আমি এই প্রাসাদে একা থাকি। আমার স্বামী রাহিমাহুল্লাহ কয়েক বছর আগে মারা গেছেন এবং আমার সন্তানেরা বিদেশে থাকে। ঘরের কাজে, রান্নায় এবং গুছিয়ে রাখতে সাহায্য করার জন্য আমার একজন লোক দরকার। তুমি কি আমার এখানে কাজ করতে রাজি আছো? আমি তোমাকে একটি সুন্দর ঘর এবং ভালো বেতন দেব, আর তুমি আমার সাথে সম্মান ও মর্যাদার সাথে থাকবে। সালমা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে কৃতজ্ঞতায় ভরা চোখে মিসেস নুরার দিকে তাকিয়ে বলল, সত্যি আপনি আমাকে আপনার এখানে কাজ দেবেন? অবশ্যই মা, আমি তোমার মাঝে দয়া এবং শিষ্টাচার দেখেছি, আর আমি নিশ্চিত তুমি একটি চমৎকার মেয়ে। আর এভাবেই মিসেস নুরার প্রাসাদে সালমার নতুন জীবন শুরু হলো। প্রথম দিনগুলোতে সালমা খুব মনোযোগ ও পরিশ্রমের সাথে কাজ করত। ঘর পরিষ্কার করত, রান্না করত এবং বাগানের যত্ন নিত। কিন্তু মিসেস নুরা তাকে কখনো কাজের মেয়ের মতো দেখেননি। তিনি তাকে নিজের মেয়ের মতো ব্যবহার করতেন। রাতে তিনি তার সাথে বসতেন, জীবনের নানা গল্প ও স্মৃতি শেয়ার করতেন। মিসেস নুরা তাকে শিখিয়েছিলেন যে প্রকৃত শক্তি টাকা বা ক্ষমতার মধ্যে নেই, বরং তা রয়েছে ধৈর্য এবং ন্যায় বিচারের ওপর বিশ্বাসের মধ্যে। সালমা, তুমি কাজের মেয়ে নও, তুমি আমার মেয়ের মতো। আমি চাই তুমি শিখো এবং নিজেকে উন্নত করো। আমি তোমাকে কেবল একজন সাধারণ কর্মী হয়ে থাকতে দেব না। মিসেস নুরা তার জন্য বই কিনে আনলেন এবং তাকে অনলাইন কোর্সে ভর্তি করিয়ে দিলেন। তিনি তাকে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং মার্কেটিং শেখালেন। সালমাও প্রচণ্ড আগ্রহের সাথে স্পঞ্জের মতো সব তথ্য শুষে নিচ্ছিল। একদিন মিসেস নুরা সালমাকে বললেন, আমার একটি ছোট ফ্যাশন ডিজাইন কোম্পানি আছে, যা আমি আমার স্বামীর কাছ থেকে পেয়েছি। বয়স বেশি হওয়ায় আমি সেটা ঠিকমতো চালাতে পারছি না বলে কোম্পানিটি কয়েক বছর ধরে পুরো মাত্রায় চলছে না। আমি চাই তুমি এই কোম্পানিটি আবার দাঁড় করাতে আমাকে সাহায্য করো। কিন্তু আমি তো ফ্যাশন ডিজাইন সম্পর্কে কিছুই জানি না। মিসেস নুরা হাসলেন, তুমি বুদ্ধিমতী এবং পরিশ্রমী, তুমি শিখে নেবে, আমার তোমার ওপর পূর্ণ আস্থা আছে। সালমা কোম্পানিতে কাজ শুরু করল। সে খুব দ্রুত সব শিখল, নতুন নতুন ধারণা প্রস্তাব করল এবং মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করল। কয়েক মাসের মধ্যেই কোম্পানিটি ঘুরে দাঁড়ালো, বিক্রি বাড়ল এবং মুনাফা দ্বিগুণ হল। মিসেস নুরা সালমাকে নিয়ে খুব গর্বিত ছিলেন। তিনি তাকে নিজের আসল মেয়ের মতোই ভালোবাসতেন এবং নিজের উইলে তার সম্পত্তির একটি অংশ সালমার নামে লিখে দিলেন। মিসেস নুরার প্রাসাদে সালমার কাজের 6 মাস পেরিয়ে গেছে। একদিন 50 ঊর্ধ্ব এক আইনজীবী প্রাসাদে এলেন। পরনে তার মার্জিত স্যুট, হাতে একটি চামড়ার ব্যাগ। তিনি মিসেস নুরা এবং সালমার সাথে বসার ঘরে বসলেন। মিসেস নুরা, আপনার কথা মতো সালমার বিষয়ের কাগজপত্রগুলো আমি নিয়ে এসেছি, আইনজীবী বললেন। সালমা অবাক হয়ে তাকালো। আমার বিষয়ের কাগজপত্র? এর মানে কি? মিসেস নুরা রহস্যময় হাসি হেসে বললেন, সালমা, তুমি যখন আমাকে তোমার ভাইদের অত্যাচারের কথা বলেছিলে, আমি আমার আইনজীবীকে বিষয়টি তদন্ত করতে বলেছিলাম, আর সে খুব গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পেয়েছে। আইনজীবী তার ব্যাগ খুলে কিছু কাগজপত্র বের করলেন। সালমা, তোমার ভাই মাজেদ এবং খালেদ যে উইলটি দেখিয়েছিল তা আসলেই জাল ছিল। আমরা সরকারি রেজিস্ট্রি অফিস থেকে তোমার বাবার আসল উইলের কপি সংগ্রহ করেছি। আসল উইলে তোমার বাবা তার 3 সন্তানের মধ্যে সম্পত্তি সমানভাবে ভাগ করে দিয়েছেন, তবে সবচেয়ে ছোট এবং অবিবাহিত হওয়ার কারণে তিনি তোমার জন্য একটু বেশি অর্থ বরাদ্দ করেছিলেন। সালমা হতবাক হয়ে গেল। সে কথা বলতে পারছিল না, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল, তবে এবারের কান্না ছিল আনন্দের। আইনজীবী বলতে থাকলেন, শুধু তাই নয়, আমরা জানতে পেরেছি যে মাজেদ এবং খালেদ অবৈধভাবে তোমার বাবার সম্পত্তির কিছু অংশ বিক্রি করেছে এবং সেই টাকা নিজেদের কাছে রেখে দিয়েছে। এটি একটি প্রতারণা ও জালিয়াতি এবং আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারি। সালমা আবেগে কাঁপছিল। সে উঠে দাঁড়িয়ে বলল, এটা কি সত্যি? আমি কি সত্যি আমার অধিকার ফিরে পেতে পারি? মিসেস নুরা স্নেহের সাথে বললেন, হ্যাঁ মা, অধিকার তোমার কাছে ফিরে আসবে এবং অত্যাচারীরা তাদের শাস্তি পাবে।
মিসেস নুরা এবং আইনজীবীর সাহায্যে সালমা আদালতে তার ভাইদের বিরুদ্ধে মামলা করল। বিচারের দিনটি ছিল দেখার মতো। মাজেদ এবং খালেদ চরম আত্মবিশ্বাস আর অহংকার নিয়ে আদালতে প্রবেশ করল, এই ভেবে যে কেউ তাদের আটকাতে পারবে না। কিন্তু তারা চরম ধাক্কা খেল যখন দেখল সালমা একজন বিখ্যাত আইনজীবীর পাশে বসে আছে। তার পরনে ছিল মার্জিত পোশাক, তাকে দেখাচ্ছিল আত্মবিশ্বাসী ও শক্তিশালী। সালমা, মাজেদ অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? সালমা তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আমার অধিকার নিতে এসেছি। বিচার শুরু হলো। সালমার আইনজীবী একের পর এক প্রমাণ উপস্থাপন করলেন। আসল উইল, জাল উইলের প্রমাণ হিসেবে বিশেষজ্ঞদের রিপোর্ট এবং বাবার সম্পত্তি বেআইনিভাবে বিক্রির নথিপত্র। মাজেদ ও খালেদের আইনজীবী তাদের বাঁচানোর চেষ্টা করল, কিন্তু শোচনীয়ভাবে ব্যর্থ হল। প্রমাণগুলো ছিল স্পষ্ট এবং অকাট্য। যখন সালমার কথা বলার পালা এলো, সে বিচারকের সামনে দাঁড়িয়ে স্পষ্ট এবং জোরালো কণ্ঠে বলল, মাননীয় বিচারক, আমার ভাই মাজেদ ও খালেদ বাবার মৃত্যুতে আমার শোকে কাজে লাগিয়েছিল। তারা তার উইল জাল করেছিল, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং আশ্রয়হীন অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল আমি দুর্বল এবং তাদের মোকাবিলা করতে পারব না, কিন্তু তারা ভুল ছিল। আজ আমি এখানে কেবল আমার অধিকার নিতে আসিনি, বরং সেই সব মানুষের জন্য এসেছি যারা অবিচারের শিকার হয়েছে এবং নিজেদের রক্ষা করতে পারেনি। বিচারক কিছুক্ষণ চুপ থেকে মাজেদ ও খালেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আপনাদের কিছু বলার আছে? মাজেদ কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা কাঁপছিল। মাননীয় বিচারক, আমরা আসলে... বিচারক তাকে থামিয়ে দিয়ে বললেন, যথেষ্ট হয়েছে, প্রমাণ আপনাদের বিরুদ্ধে কথা বলছে। কয়েকদিন পর্যালোচনার পর বিচারক রায় ঘোষণা করলেন। জাল উইলটি বাতিল ঘোষণা করা হলো এবং আসল উইলটি কার্যকর করা হলো। মাজেদ এবং খালেদকে জালিয়াতি ও প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। তাদের আত্মসাৎ করা সমস্ত অর্থ ও সম্পত্তি সালমাকে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি সালমার মানসিক এবং আর্থিক ক্ষতির জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। উপরন্তু জালিয়াতির অপরাধে আদালত মাজেদ এবং খালেদকে 2 বছরের কারাদণ্ড দিলেন। রায় শুনে সালমা কান্নায় ভেঙে পড়ল, তবে সেটা ছিল আনন্দ আর বিজয়ের কান্না। সে তার উপর অত্যাচারীকারীদের বিরুদ্ধে জয়ী হয়েছে, নিজের অধিকার ফিরে পেয়েছে এবং প্রমাণ করেছে যে এত অবিচারের পরও ন্যায় বিচার বলে কিছু আছে। মাজেদ এবং খালেদকে হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হলো। তাদের মাথা নিচু ছিল, চোখ মাটির দিকে। তারা নিজেদের লোভ এবং অত্যাচারের চরম মূল্য দিল। রায়ের পর সালমা তার বাবার সব সম্পত্তি ফিরে পেল, বিশাল বাড়ি, কোম্পানি, টাকা, সব কিছু। কিন্তু সে কখনোই মিসেস নুরাকে ভুলে যায়নি, সেই মহীয়সী নারী যিনি চরম দুর্দিনে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সালমা মিসেস নুরার প্রাসাদে তার সাথে দেখা করতে গেল। তারা দুজন একসাথে বাগানে চা পান করতে বসল। মিসেস নুরা, আপনি না থাকলে আমি কখনোই এ পর্যন্ত আসতে পারতাম না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমাকে শিখিয়েছেন, সমর্থন দিয়েছেন। আমি কিভাবে আপনার ঋণ শোধ করব বুঝতে পারছি না। মিসেস নুরা হাসলেন এবং পরম স্নেহে সালমার হাত ধরলেন। মা, আমি কিছুই করিনি, তুমি নিজেই সবকিছু করেছ। তুমি ধৈর্য ধরেছ, সংগ্রাম করেছ। এত অবিচার আর কষ্টের পরও তুমি হাল ছেড়ে দাওনি। আমি শুধু তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি তোমার বুদ্ধি আর শক্তি দিয়ে সেটা কাজে লাগিয়েছ। তবে তুমি যদি সত্যিই আমার ঋণ শোধ করতে চাও, তাহলে আমাকে একটা কথা দাও। মিসেস নুরা একটু থেমে বললেন, আমি তোমাকে যেভাবে সাহায্য করেছি, তুমিও অন্যদের সেভাবে সাহায্য করবে। যখনই কোনো অভাবী, অত্যাচারিত বা পথহারা মানুষকে দেখবে, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটাই হবে আমার জন্য তোমার সেরা উপহার। সালমা মিসেস নুরাকে কথা দিল যে সে ঠিক তাই করবে, এবং এটা ছিল তার হৃদয়ের গভীর থেকে দেওয়া একটি প্রতিশ্রুতি। সালমা তার বাবার কোম্পানির দায়িত্ব নিল। মিসেস নুরার কাছ থেকে যা কিছু শিখেছিল, তার সাহায্যে সে কোম্পানিগুলোকে আরও উন্নত ও সম্প্রসারিত করল। মাত্র 1 বছরের মধ্যে কোম্পানির মুনাফা দ্বিগুণ হয়ে গেল এবং সালমা দেশের একজন অন্যতম সফল নারী উদ্যোক্তায় পরিণত হল, যার দিকে সবাই প্রশংসার দৃষ্টিতে তাকাত। কিন্তু সালমা তার অতীতকে কখনোই ভুলে যায়নি। রাস্তায় কাটানো সেই ক্ষুধা ও শীতের রাতগুলো, রেস্টুরেন্টের সেই অপমান আর ভাইদের তাড়িয়ে দেওয়ার সেই যন্ত্রণা সে ভোলেনি। সালমা সিদ্ধান্ত নিল সে তার সম্পদ ব্যবহার করে অন্যদের সাহায্য করবে। সে অত্যাচারিত নারী, এতিম এবং গৃহহীনদের সাহায্যের জন্য একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করল। সে আশ্রয়কেন্দ্র, কেয়ার হোম এবং অবৈতনিক স্কুল নির্মাণ করল। সে নিজে এসব জায়গা পরিদর্শন করত,
মানুষের কথা শুনত এবং সাধ্যমতো সাহায্য করত। প্রতিটি অভাবী মানুষের মাঝে সে মিসেস নুরার সাথে দেখা হওয়ার আগের নিজেকে দেখতে পেত। একদিন নিজে তৈরি করা একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় সে দেখল 12 বছর বয়সী একটি ছোট মেয়ে এক কোনায় বসে নিঃশব্দে কাঁদছে। সালমা তার কাছে গিয়ে বসল। কি হয়েছে মা, কাঁদছ কেন? মেয়েটি তার বিষণ্ণ চোখ তুলে বলল, আমার মা মারা গেছেন আর বাবা আরেকটা বিয়ে করেছেন। সৎ মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেন আর আমাকে মারধর করেন। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আর এখন আমি একদম একা। সালমা নিজের বুকে তীব্র ব্যথা অনুভব করল। সে ছোট মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি একা নও মা, আমি তোমার সাথে আছি। আমি কথা দিচ্ছি তুমি একটি সুন্দর এবং সম্মানজনক জীবন পাবে। সালমা আনুষ্ঠানিকভাবে মেয়েটিকে দত্তক নিল, তাকে নিজের মেয়ের মতো লালন পালন করল এবং তাকে সেই সব ভালোবাসা ও স্নেহ দিল যা থেকে সে বঞ্চিত ছিল। মেয়েটি সালমার মেয়ে হয়ে গেল আর সালমা হয়ে উঠল সেই মা যাকে সে হারিয়েছিল। এদিকে কারাগার থেকে বের হওয়ার পর মাজেদ ও খালেদ সালমার বাড়িতে এলো। তারা তাদের সব কিছু হারিয়েছিল, টাকা, সম্মান, মর্যাদা। তারা সালমার বিশাল বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, পরনে জীর্ণ পোশাক, ক্ষুধা আর অপমানে মুখ ফ্যাকাশে। দারোয়ান দরজা খুলে তাচ্ছিল্যের সাথে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কারা, কি চাও? মাজেদ নিচু এবং ভগ্ন কণ্ঠে বলল, আমরা সালমার ভাই, আমরা ওর সাথে দেখা করতে চাই। দারোয়ান ভেতরে গিয়ে সালমাকে খবরটি দিল। সালমা মুহূর্তের জন্য থমকে গেল। অতীতের সব যন্ত্রণাদায়ক স্মৃতি তার মনে পড়ে গেল। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, উইল জাল করা, তাদের সেই নিষ্ঠুরতা। কিন্তু তখনই তার মিসেস নুরার কথা মনে পড়ল। ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তি। সালমা দারোয়ানকে বলল, ওদের ভেতরে আসতে দাও। মাজেদ ও খালেদ ভেতরে ঢুকল। তাদের মাথা নিচু ছিল। সালমার চোখের দিকে তাকানোর সাহস তাদের ছিল না। তারা দীর্ঘক্ষণ নীরবে তার সামনে দাঁড়িয়ে রইল। অবশেষে কান্না জড়িত কণ্ঠে মাজেদ বলল, সালমা, আমরা খুব লজ্জিত। তোমার সাথে যা কিছু করেছি তার জন্য আমরা সত্যি খুব অনুতপ্ত। আমরা লোভী, অত্যাচারী এবং পাষাণ হৃদয়ের ছিলাম। আমাদের লোভের কারণে আজ আমরা সব কিছু হারিয়েছি। আর তুমি আজ তোমার ধৈর্য আর শক্তির জোরে সফলতার চূড়ায়। খালেদ চোখের পানি মুছতে মুছতে বলল, আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমরা তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমাদের এখন কোনো কাজ নেই, টাকা নেই, কিচ্ছু নেই। আমাদের তোমার সাহায্য দরকার। সালমা অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল। সে চাইলে তাদের ফিরিয়ে দিতে পারত, যেভাবে তারা তাকে তাড়িয়ে দিয়েছিল। সে চাইলে তাদের সেই কষ্টে ভুগতে দিতে পারত যে কষ্টে তারা তাকে ফেলেছিল। কিন্তু সে তাদের মতো ছিল না। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, তোমরা আমার সাথে যে অবিচার করেছ তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তোমাদের কারণে আমাকে রাস্তায় ঘুমাতে হয়েছে, অপমান আর লাঞ্ছনা সইতে হয়েছে। তোমরা আমার হৃদয় ভেঙে দিয়েছিলে, আর সেটা আমি কখনোই ভুলব না। মাজেদ এবং খালেদ আরও ভেঙে পড়ল এবং শব্দ করে কাঁদতে লাগল। সালমা বলে চলল, কিন্তু আমি তোমাদের মতো নই। আমি তোমাদের রাস্তায় না খেয়ে মরতে দেব না। আমি তোমাদের একটি সুযোগ দেব, মাত্র একটি সুযোগ। আমি আমার একটি কোম্পানিতে সামান্য বেতনে তোমাদের কাজ দেব। তোমাদের শূন্য থেকে শুরু করতে হবে। তোমরা সৎ উপার্জনের অর্থ বুঝবে, সম্মান এবং ন্যায় বিচার কি তা শিখবে। আর যদি সত্যিই প্রমাণ করতে পারো যে তোমরা বদলে গেছো, তাহলে হয়তো একদিন আমি তোমাদের ক্ষমা করে দেব। মাজেদ মাথা তুলল, তার চোখ কৃতজ্ঞতার অশ্রুতে পূর্ণ ছিল। ধন্যবাদ সালমা, আমরা এর যোগ্য নই, কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা বদলে যাব। আমরা প্রমাণ করব যে আমরা দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। সালমা মাথা নেড়ে সম্মতি জানালো। আমি শুধু এটাই চাই, তোমরা যেন শিক্ষা নাও এবং ভালো মানুষ হয়ে ওঠো। আর এভাবেই মাজেদ ও খালেদ সালমার কোম্পানিতে ছোট পদে কাজ শুরু করল। তারা অনেক কষ্ট করল, কিন্তু তারা শিখল। তারা সৎ উপার্জনের মূল্য বুঝতে শিখল। তারা শিখল যে অবিচার কখনোই স্থায়ী হয় না এবং শেষ পর্যন্ত ন্যায় বিচারেরই জয় হয়। বছর পেরিয়ে গেল এবং সালমা দেশের সবচেয়ে সফল নারী উদ্যোক্তাদের একজন হয়ে উঠল। কিন্তু একদিন এমন একটি খবর এলো যা তার হৃদয়কে ভেঙে দিল। মিসেস নুরা খুব অসুস্থ এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সালমা দ্রুত প্রাসাদে ছুটে গেল। সে মিসেস নুরার ঘরে ঢুকল। তিনি বিছানায় শুয়েছিলেন। তার মুখটা ফ্যাকাশে, কিন্তু হাসিটা তখনও আগের মতোই উষ্ণ ছিল। সালমা বিছানার পাশে বসে মিসেস নুরার দুর্বল হাতটি ধরল।
তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। কেঁদো না মা, মিসেস নোরা ক্ষীণ স্বরে বললেন। প্রত্যেক মানুষেরই একটি নির্দিষ্ট সময় আছে, আর আমার সময় ঘনিয়ে এসেছে। না, এমন কথা বলবেন না, আপনি সুস্থ হয়ে উঠবেন, আপনি অনেক সাহসী। মিসেস নোরা হাসলেন। সালমা, আমি একটি দীর্ঘ এবং সুন্দর জীবন কাটিয়েছি, আর এর সবচেয়ে সুন্দর অংশ ছিল তোমার সাথে দেখা হওয়া। তুমি ছিলে আমার জীবনের আশীর্বাদ, সেই আলো যা আমার শেষ বছরগুলোকে আলোকিত করেছিল। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। তুমি আজ যে শক্তিশালী নারীতে পরিণত হয়েছ, তা নিয়ে আমি গর্বিত। আমার তো আপনাকে নিয়ে গর্ব করা উচিত। আপনিই আমাকে সবকিছু শিখিয়েছেন। না মা, আমি শুধু তোমাকে পথ দেখিয়েছিলাম। তুমি নিজের শক্তি আর সাহসে সেই পথে হেঁটেছ। আমি চাই তুমি আমাকে একটা কথা দাও। কি কথা? আপনি যা বলবেন তাই। অন্যদের সাহায্য করা চালিয়ে যাও, ভালো কাজ ছড়িয়ে দাও। কখনো তোমার হৃদয়ে ঘৃণা বা বিদ্বেষ পুষে রেখো না। তুমি চিরকাল সেই ভালো মেয়েটাই থেকো যাকে আমি চিনি। কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি মা। সালমা জীবনে এই প্রথমবার মিসেস নুরাকে মা বলে ডাকল, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে সত্য উচ্চারণ। মিসেস নুরা গভীর তৃপ্তির হাসি হাসলেন এবং ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। আমি তোমাকে ভালোবাসি মা। সেই রাতে মিসেস নুরা পৃথিবী থেকে বিদায় নিলেন, কিন্তু তিনি সালমার হৃদয়ে রেখে গেলেন ভালোবাসা আর কল্যাণের এক বিশাল উত্তরাধিকার। মিসেস নুরার মৃত্যুর পর সালমা তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হল, কিন্তু সে সেগুলো নিজের জন্য রেখে দেয়নি। সে মিসেস নুরার প্রাসাদটিকে দরিদ্র মেয়েদের জন্য একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করল। সেখানে বিনামূল্যে শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়া হতো। মিসেস নুরার নাম অমর হয়ে রইল। ওই কেন্দ্র থেকে স্নাতক হওয়া প্রতিটি মেয়ে তাদের হৃদয়ে এক মহান নারীর গল্প বয়ে বেড়াত, যিনি একজন অত্যাচারিত মেয়েকে সাহায্য করে তার জীবন চিরতরে বদলে দিয়েছিলেন। সালমা নিজেও শক্তি ও সহনশীলতার প্রতীক হয়ে উঠল। তার গল্প সব জায়গায় ছড়িয়ে পড়ল। খবরের কাগজে তাকে নিয়ে লেখা হতো, টেলিভিশন প্রোগ্রামগুলো তাকে আমন্ত্রণ জানাত। যেসব মেয়ে অবিচারের শিকার হতো, তাদের জন্য সে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াল। প্রতিটি সাক্ষাৎকারে সালমা একই কথা বলত, অবিচার সব জায়গায় আছে, কিন্তু হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। প্রতিরোধ করো, সংগ্রাম করো, ন্যায় বিচারের ওপর বিশ্বাস রাখো এবং কাউকে তোমার মনোবল ভাঙতে দিও না। অন্যদিকে মাজিদ ও খালেদ বছরের পর বছর সালমার কোম্পানিতে কাজ করে গেল। তারা সত্যিই তাদের ভুল বুঝতে পারল এবং ভালো মানুষে পরিণত হল। একদিন তারা সালমার অফিসে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে আবারও ক্ষমা চাইল। এবার সালমা তাদের মন থেকে ক্ষমা করে দিল। সে বলল, জীবন খুব ছোট, আর ঘৃণা হলো এমন এক বিষ যা হৃদয়কে মেরে ফেলে। আমি তোমাদের ক্ষমা করেছি, তবে তোমরা যে শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলো না। এই ঘটনার ২০ বছর পর ৫০ঊর্ধ্ব সালমা এখন একজন সফল, সম্মানিত এবং সবার ভালোবাসার মানুষ। সে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছে, কিন্তু নিজের শিকড়কে কখনোই ভুলে যায়নি। একদিন সে তার প্রতিষ্ঠিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখল ১৫ বছরের এক কিশোরী একাকী বসে আছে। তার চোখে গভীর বিষাদ। সালমা তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? মেয়েটি বলল, আমার পরিবার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারা বলেছে আমি নাকি তাদের বোঝা। আমি এখন একা, বুঝতে পারছি না কি করব। সালমা একটি উষ্ণ হাসি দিল এবং মেয়েটির পাশে বসে স্নেহের সাথে তার কাঁধে হাত রাখল। তুমি একা নও, আমি এখানে আছি এবং আমি তোমাকে সাহায্য করব। একদিন আমি যে সুযোগ পেয়েছিলাম, আজ আমি তোমাকে সেই সুযোগ দেব। তুমি শিখবে, তুমি শক্তিশালী হবে এবং তুমিও একজন সফল নারী হবে। তুমি কি সেটা বিশ্বাস করো? মেয়েটি আশায় ভরা চোখে সালমার দিকে তাকিয়ে বলল, সত্যি? হ্যাঁ, সত্যি। কারণ জীবনের আসল অর্থই হল একে অপরকে সাহায্য করা, মঙ্গল ছড়িয়ে দেওয়া এবং অন্যায়কে জয়ী হতে না দেওয়া। আর সেই মুহূর্ত থেকে শুরু হল নতুন এক যাত্রা, আরেকটি মেয়ের অবিচারের বিরুদ্ধে জয়ী হওয়ার যাত্রা। আর এই সুযোগ সে পেল এমন এক নারীর বাড়িয়ে দেওয়া হাতের মাধ্যমে, যিনি নিজের যন্ত্রণা এবং আশার প্রকৃত অর্থ জানতেন। পরিশেষে সবসময় মনে রাখবেন, পরিস্থিতি যতই কঠিন হোক, অবিচার যতই বড় হোক, কখনোই হাল ছাড়বেন না। প্রতিরোধ করুন, সংগ্রাম করুন, ন্যায় বিচারের উপর বিশ্বাস রাখুন এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যান। পথ যতই দীর্ঘ হোক, বিজয় আসবেই। এই ছিল সালমার গল্প, সেই মেয়ে যাকে তার ভাইরা ঠকিয়েছিল, যার উত্তরাধিকার ছিনিয়ে নিয়েছিল,
যে বাধ্য হয়ে এক অচেনা প্রাসাদে কাজের মেয়ে হিসেবে গিয়েছিল এবং শেষ পর্যন্ত এমন চমক দেখিয়েছিল যা সবাইকে হতভাগ করে দিয়েছিল। এমন একটি গল্প যা আমাদের শেখায় যে ন্যায় বিচার আছে এবং তা জয়ী হবেই, আর যে মানুষের মন পরিষ্কার এবং উদ্দেশ্য সৎ সে শেষ পর্যন্ত তার প্রাপ্য সম্মানটুকু ঠিকই পায়। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও অনুপ্রেরণামূলক ও হৃদয়স্পর্শী গল্প আপনার কাছে পৌঁছতে পারে। মনে রাখবেন, আপনি যা ভাবছেন তার চেয়েও আপনি অনেক বেশি শক্তিশালী এবং যে কোনো বাধা পেরিয়ে যাওয়ার ক্ষমতা আপনার আছে। কখনো হাল ছাড়বেন না।